ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 3 কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বায়োমলিকিউলস জীব অণুসমূহের থিওরি প্লাস কনসেপ্ট এবং পিওয়াইকিউ নিয়ে সম্পূর্ণ অ্যানালাইসিস করব। দেখো, অর্গানিক কেমিস্ট্রির একটি খুবই ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু আমাদের বায়োমলিকিউলস। তো সবার প্রথমে আমাদের কার্বোহাইড্রেট কী? কার্বোহাইড্রেট আমরা কোথা থেকে পাই? এটা হচ্ছে উদ্ভিদের থেকে সৃষ্টি হয়। তাহলে কার্বোহাইড্রেট মূলত উদ্ভিদ দ্বারা উৎপন্ন হয় এবং প্রাকৃতিকভাবে প্রাপ্ত জৈব যৌগের যে সুবিশাল শ্রেণী সেটা গঠন করে। এবার আমরা যদি বলি যে কার্বোহাইড্রেটের উদাহরণ কি হতে পারে, ইক্ষু শর্করা হতে পারে, গ্লুকোজ হতে পারে, আর হচ্ছে স্টার্চ হতে পারে। এবার আমরা সবাই জানি গ্লুকোজের যে সংকেত সেটা কি হয়, C6H12 আর হচ্ছে O6 হয়, তাই তো? এটা হচ্ছে আমাদের গ্লুকোজের সংকেত। এরপরে যে সমস্ত কার্বোহাইড্রেট স্বাদে কেমন লাগে, মিষ্টি লাগে, তাদেরকে আমরা বলবো সুগার বা শর্করা। আমাদের বাড়িঘরে ব্যবহৃত সবচেয়ে প্রচলিত সুগারটিকে বলা হয় সুক্রোজ। এবার দুধে উপস্থিত সুগারটিকে বলা হয় ল্যাকটোজ। আর দুধে উপস্থিত ডাইস্যাকারাইড, এর রিলেটেড দেখো একটা কোশ্চেন, দুধে উপস্থিত স্যাকারাইডটি হলো, এটা আমরা এখনই জানলাম, দুধে উপস্থিত স্যাকারাইডের নাম কী হবে? ল্যাকটোজ হবে। সেলুলোজ হবে না, এটা উদ্ভিদ দেহে পাওয়া যায়। মল্টোজও হবে না, সুক্রোজও হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? বি নাম্বার অপশন, ল্যাকটোজ। ওকে, বি নাম্বার অপশন রাইট। এরপর আমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ করব। তো দেখো, কার্বোহাইড্রেটকে যদি আমরা শ্রেণীবিভাগ করি তাহলে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, এই তিনটে স্যাকারাইড আমরা পাবো। এবার মনোস্যাকারাইড, আচ্ছা মনো কথাটির অর্থ কি? এক, তাই তো? এবার একটি কার্বোহাইড্রেট যা পুনরায় আর্দ্র বিশ্লেষিত করে কী করবে? সরলতর পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন একক অণু উৎপন্ন করা যাবে না, তাকে আমরা বলবো মনোস্যাকারাইড। যেমন কী কী হতে পারে? মনোস্যাকারাইডের উদাহরণ হতে পারে গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, এগুলো হচ্ছে আমাদের মনোস্যাকারাইডের উদাহরণ। ঠিক আছে। এরপর অলিগোস্যাকারাইড কি? কার্বোহাইড্রেট যা আর্দ্র বিশ্লেষিত হয়ে কী করে? 2 থেকে 10টি পর্যন্ত মনোস্যাকারাইড একক অণু উৎপন্ন করে। দেখো 2 থেকে 10, ওটার প্রথমত কত ছিল? একটাই ছিল, তাই না? মনো মানে 1 আর অলিগো মানে মনে রাখবে 2 থেকে 10 অবধি পর্যন্ত মনোস্যাকারাইড একক অণু উৎপন্ন করে, তাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। এবার আর্দ্র বিশ্লেষণে উৎপন্ন মনোস্যাকারাইডের সংখ্যা অনুযায়ী এদের আবার কি কি বলা হতে পারে? অবশ্যই যদি 2টা হয় তাহলে ডাইস্যাকারাইড, 3টা হলে ট্রাইস্যাকারাইড, টেট্রা হলে 4টা প্রভৃতি শ্রেণীতে কিন্তু আমরা ভাগ করব। এটা কি? অলিগোস্যাকারাইডের শ্রেণীবিভাগ, বা এটা তুমি কার্বনের সংখ্যা অনুসারে ভাগ করতে পারো। এরপরে যদি আমরা বলি পলিস্যাকারাইড কাকে বলে? পলি কথাটার অর্থে কি? বহু। তো কার্বোহাইড্রেট যা আর্দ্র বিশ্লেষিত হয়ে কী করবে? বহু সংখ্যক, কারণ পলি মানে বহু, তাই তো? বহু সংখ্যক মনোস্যাকারাইড একক অণু উৎপন্ন করবে, তাদেরকে আমরা বলবো পলিস্যাকারাইড। যেমন কী হতে পারে? স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, গাম, এগুলো প্রভৃতি হচ্ছে আমাদের পলিস্যাকারাইডের মধ্যে পড়ে। এরপর পলিস্যাকারাইডগুলি স্বাদে কেমন হয়? মিষ্টি হয় না। ঠিক আছে, পলিস্যাকারাইডগুলি স্বাদে মিষ্ট নয়, সেজন্য এদের আবার কি বলা হয়? নন সুগার বা অশর্করাও বলা হয়। তাহলে দেখো, তোমাকে যদি কোশ্চেন করে যে স্টার্চ বা সেলুলোজ বা গ্লাইকোজেন বা গাম এগুলো হচ্ছে কী ধরনের শর্করা, তাহলে এটা কি বলবে? বা সুগার, এটা হচ্ছে নন সুগার বা অশর্করা। এবার দেখো, এখানে একটা রিলেটেড কোশ্চেন, যে প্রদত্ত কোনটি একটি অবিজারক শর্করা? কি বলেছে দেখো? গ্লুকোজ, তারপর বলেছে ফ্রুক্টোজ, তারপর বলেছে ল্যাকটোজ, তারপর বলেছে সুক্রোজ। এবার আমরা কি জানলাম? যে এই যে উপরে এখনই পড়ালাম তোমাদের, অবিজারক শর্করা কী হবে? যেগুলো বিজারিত হবে না, তাই তো? এক্ষেত্রে দেখো রয়েছে গ্লুকোজ, C6H12O6। তো গ্লুকোজ কিন্তু এক্ষেত্রে অবিজারক সুগার নয়, গ্লুকোজ হবে না, ফ্রুক্টোজ হবে না, ল্যাকটোজ কি? সেটা আমরা দুধে পাই, এটাও হবে না। কিন্তু এক্ষেত্রে দেখো সুক্রোজ কিন্তু রাইট অ্যান্সার আমাদের। তাহলে আমাদের ডি নাম্বার অপশান হচ্ছে রাইট। এরপর আমরা কার্বোহাইড্রেটগুলিকে বিজারক আর অবিজারক সুগার এই দুটি শ্রেণীতে শ্রেণীবিন্যাস করব। তো যে সকল কার্বোহাইড্রেট ফেলিং দ্রবণ এবং টোলেন্স বিকারককে বিজারিত করে তাদেরকে আমরা বলবো বিজারক সুগার, আর যারা করবে না তাদেরকে কি বলবো? অবিজারক সুগার। মানে যে সমস্ত কার্বোহাইড্রেট ফেলিং দ্রবণ আর টোলেন্স বিকারকে বিজারিত হবে না তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো অবিজারক সুগার বলবো। ঠিক আছে, মনে থাকবে। তাহলে আবার বলছি, যে সকল কার্বোহাইড্রেট ফেলিং দ্রবণ এবং টোলেন্স বিকারকে বিজারিত করবে না তাদেরকে আমরা বলবো অবিজারক সুগার, আর যারা করবে তাদেরকে কি বলবো? তাদেরকে বলবো আমরা বিজারক সুগার। মনে থাকবে। তো দেখো, মনোস্যাকারাইড অণুতে একটি অ্যালডিহাইডমূলক
থাকলে তখন তাকে আমরা কি বলবো, অ্যালডোজ। এবং এটিকে একটি কিটোমূলক যদি থাকে তখন তাকে আমরা বলবো কিটোজ। দেখো অ্যালডিহাইড থাকলে অ্যালডোজ, তো অ্যালডিহাইড কথাটি থেকেই, এই যে অ্যালডিহাইড মূলক দেখছো, এই কথাটা থেকেই অ্যালডোজ এসেছে। আর যদি বলা হয় কিটোমূলক, তাহলে কিটোমূলক থেকেই কিন্তু কিটোজ কথাটি এসেছে। ওকে, মনে থাকবে। এরপরে গ্লুকোজের প্রস্তুতি। তো বিভিন্ন রিয়াকশান রয়েছে, সেই রিয়াকশানগুলো কিন্তু আমরা পড়ব। সুক্রোজ থেকে বা ইক্ষু শর্করা থেকে আমরা গ্লুকোজ তৈরি করব। তো সুক্রোজের অ্যালকোহলীয় দ্রবণকে লঘু HCl মানে হালকা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড সহ ফোটানো হলে সমপরিমাণ গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যাবে। তো দেখো এক্ষেত্রে আমাদের যেটা রয়েছে, সুক্রোজের সংকেত কী হয় বলো তো, C12H22O11, ঠিক আছে, মানে 12 অণু কার্বন রয়েছে, 22 অণু হাইড্রোজেন আর হচ্ছে 11 অণু অক্সিজেন রয়েছে। তার সাথে আমি কি মিশাচ্ছি, জল। এবার এখান থেকে তাহলে কি হবে, H+ আয়ন উৎপন্ন হবে। তো এখান থেকে আমাদের কিন্তু গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হয়ে গেল। তো গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুটোরই সংকেত দেখছো, C6H12O6, C6H12O6। তাহলে বোঝা গেল যে সুক্রোজ থেকে কি করে আমরা গ্লুকোজের প্রস্তুতি করব। তো প্রথমতই সুক্রোজ নিলাম, তার সাথে 1 অণু জল, তাহলে কিন্তু আমাদের গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি হয়ে যাবে। এরপরে স্টার্চ থেকে গ্লুকোজ। আচ্ছা, স্টার্চকে কী করতে হবে, চাপের অধীনে কত টেম্পারেচার দিতে হবে ভালো করে দেখো, 393 কেলভিন টেম্পারেচার দিতে হবে। তার সাথে লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 সহযোগে ফোটানোর মাধ্যমে যে আর্দ্র বিশ্লেষিত করে আমরা গ্লুকোজকে পেতে পারি। তো এটার ক্ষেত্রে যদি আমরা এটা দেখি রিয়াকশানটা, তাহলে দেখো এক্ষেত্রে যেটা রয়েছে এখানে হচ্ছে C6H10O5N, এটা হচ্ছে স্টার্চ বা আমাদের সেলুলোজের সংকেত। প্লাস কি নিয়েছি আমি, যেহেতু হোল N, তার জন্য এখানে N অণু বলতে কি 1 2 3 4 5 6 7 8 হতে পারে, ঠিক আছে। তো N অণু সংখ্যক আমরা জল নিয়েছি। এবার নিয়ে এখানে দেখো H+ আয়ন, আর টেম্পারেচার তো জানোই, প্রথমেই বললাম 393 কেলভিন, আর অ্যাটমসফিয়ার কত, 2 থেকে 3 ATM দিলে পরে আমাদের কিন্তু গ্লুকোজ অর্থাৎ N অণু C6H12O6 উৎপন্ন হবে। এটাও স্টার্চ থেকে গ্লুকোজের তৈরির পদ্ধতি। এরপরে গ্লুকোজের গঠনাকৃতি। গ্লুকোজ হচ্ছে কি বলতো, গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোহেক্সোজ। এটি ডেক্সট্রোজ নামেও পরিচিত। তার মানে যদি তোমাকে কোশ্চেন করে গ্লুকোজের আরেকটি নাম কি, তাহলে বলবে ডেক্সট্রোজ। আর এটি কি বহু সংখ্যক বৃহদাকার কার্বোহাইড্রেট অণু, যেমন কি হতে পারে, স্টার্চ হতে পারে, সেলুলোজ এর মনোমার। পৃথিবীতে প্রাপ্ত সমস্ত জৈব যৌগের মধ্যে সম্ভবত গ্লুকোজই সর্বাধিক বেশি পরিমাণে পাওয়া যায়। তার মানে আমরা জানলাম গ্লুকোজ এর পরিমাণটা কি সবথেকে বেশি, তাই না, সবথেকে বেশি হচ্ছে গ্লুকোজের পরিমাণ। এবার আমরা আরেকটা রিয়াকশন দেখে নিই। দেখো এক্ষেত্রে N যে হেক্সেন রয়েছে সেটা কি করে তৈরি হবে, এটা যেটা দেখছো এটা কি বলতো, এটা হচ্ছে গ্লুকোজ অর্থাৎ C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের গঠন। মনে থাকবে এটা কিসের গঠন, তাহলে গ্লুকোজের গঠন। এবার এই গ্লুকোজের গঠন থেকে যখন তুমি কি দিচ্ছে, HIR হচ্ছে হিট দিচ্ছ, তখন কিন্তু আমাদের N হেক্সেন উৎপন্ন হচ্ছে, অর্থাৎ CH2 বন্ড CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এটা আমাদের উৎপন্ন হচ্ছে N হেক্সেন। এরপরে গ্লুকোজকে, এই যে দেখো এই রিলেটেড কোশ্চেন, গ্লুকোজকে হাইড্রোজেন আয়োডের সহযোগে দীর্ঘক্ষণ ধরে উত্তপ্ত করলে উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে তাহলে বলো, এটা হবে উৎপন্ন N হেক্সেন। দেখছো এই কনসেপ্টটা কত ইম্পর্টেন্ট, যেই মেন অর্থাৎ যেই অ্যাডভান্স 2018-তে এসেছিলো, অনেক ইম্পর্টেন্ট। তো রিয়াকশানটা ভালো করে দেখে নেবে। এরপরে নেক্সট যে CHOH হোল 4 নিচে বন্ড CH2OH, এটাও কিসের গঠন, এটা তো প্রথমেই বললাম এটা গ্লুকোজের গঠন। এখানে যখনই ব্রোমিন অবলিক জল দিবে তখন আমাদের কি উৎপন্ন হবে বলতো, গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হবে। দেখো লক্ষ্য করো এখানে CH রয়েছে, তো যখনই ব্রোমিন অবলিক জল দিবে তখন এখানে COOH চলে আসবে, তাই না। এখানে দেখো OH ছিল, তো CHO এটা চেঞ্জ হয়ে COOH হয়ে যাবে, মানে এটা অ্যাসিড ফর্ম করবে। তাহলে গ্লুকোজটা কি ফর্ম করলো, গ্লুকোনিক অ্যাসিড। তার মানে আমাদের এখান অনুঘটকটা কি, অনুঘটকটা হচ্ছে ব্রোমিন অবলিক জল বা ব্রোমিন অবলিক ওয়াটারও বলতে পারো। তো দেখো এই রিলেটেড কোশ্চেন, নিচের বিকারকগুলির মধ্যে কোনটি গ্লুকোজকে গ্লুকোনিক অ্যাসিডে পরিবর্তিত করে, তাহলে এটা কি হবে বলো, এটা অবশ্যই হবে আমাদের, এখনই তো বললাম এটা হবে ব্রোমিন অবলিক ওয়াটার। দেখো এটা কত ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 2014-তে এসেছিল HS। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কী হবে, ব্রোমিন অবলিক H2O। NaGH2O তো হবে না, HNO2 এটাও হবে না, আর NaBH4ও হবে না। তাহলে সঠিক উত্তর আমাদের কিন্তু B নাম্বার অপশন রাইট।
এরপরে নেক্সট গ্লুকোজের সঙ্গে যদি NH2OH এর বিক্রিয়া করানো হয় তাহলে কিভাবে তৈরি হবে? জারণ হবে, বিজারণ হবে, না সংঘনন হবে, না আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া হবে? এটা হচ্ছে সংসদ নমুনা প্রশ্ন। এবার দেখো গ্লুকোজের সঙ্গে NH2OH যেটা রয়েছে কোয়েশ্চেনে দেওয়া, NH2OH যেটাকে বলা হয় হাইড্রক্সিলামাইন, এর বিক্রিয়াকে কি বলে? এটাকে বলে সংঘনন বা কনডেনসেশন বিক্রিয়া। এবার আমরা যদি চিন্তা করি গ্লুকোজ কি হয়, C6H12O6, এটা হয়তো গ্লুকোজের সংকেত। এবার এটার সাথে যখনই আমরা NH2OH যেটার নাম কি বললাম, যেটার নাম বললাম আমি হাইড্রক্সিলামাইন, কি বললাম? হাইড্রক্সিলামাইন, ঠিক আছে, মনে থাকবে কি নাম? হাইড্রক্সিলামাইন, হাইড্রক্সিলামাইন, এটা হচ্ছে এটা হাইড্রক্সিলামাইন এই বিক্রিয়ায় জলের অণু অপসারিত হবে এবং একটি কি করবে? নতুন বন্ধন তৈরি করবে। আর এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো সংঘনন বিক্রিয়া। মনে থাকবে তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? সংঘনন, সি নাম্বার অপশন রাইট। নেক্সট কোশ্চেন, গ্লুকোজকে অ্যাসিটিক অ্যাসিডযুক্ত অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থটি হলো। তো এখানে এ নাম্বার অপশনে বলেছে গ্লুকোসাজন, গ্লুকোজের ফিনাইল হাইড্রোজন, না গ্লুকোজের অক্সিম, না গ্লুকোসামিন। দেখো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা এইচএস কততে এসেছিলো? 2013তে এসেছিলো। তো আমরা যদি গ্লুকোজকে অ্যাসিটিক অ্যাসিডযুক্ত অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটাই তাহলে যে পদার্থটি উৎপন্ন হবে সেটা কি বলতো? সেটা হবে হচ্ছে গ্লুকোজের ফিনাইল হাইড্রোজেন। দেখো অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেন যদি গ্লুকোজের সাথে বিক্রিয়া করে তাহলে গ্লুকোজের যে ফিনাইল হাইড্রোজেন আছে সেটা তৈরি হবে। এটা একটা কি বলতো? গ্লুকোজের কার্বনিল গ্রুপের সাথে ফিনাইল হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ার ফলাফল। আর তাহলে বোঝা গেল অ্যান্সার তাহলে আমাদের কী হবে? বি নাম্বার অপশান রাইট। ওকে, এরপর নেক্সট থিওরি যে গ্লুকোজকে সঠিকভাবে ডি প্লাস গ্লুকোজ রূপে গণ্য করা হয়। তার মানে আমরা যদি বলি ডি প্লাস গ্লুকোজ কি, তাহলে বোঝা গেল। তাহলে গ্লুকোজকে যদি আমি সঠিকভাবে নির্ধারণ করি তাহলে ডি প্লাস হয়, আর একটা কী হয় বলো তো? ডি মাইনাস গ্লুকোজও হয়। এবার আমি যদি বলি যে প্লাস গ্লিসারলডিহাইড কি, তো দেখো এইভাবে বন্ডটা হবে যেখানে CHO আর এই ক্ষেত্রে থাকবে OH আর এদিকে থাকবে H আর নিচে কী হবে বলো তো? CH2OH। এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো ব্র্যাকেটে প্লাস। এটাই হচ্ছে আমাদের গ্লিসারলডিহাইড। দেখো এক্ষেত্রে লক্ষ্য করো CHO গ্রুপটা দেখলে তো নিচে হচ্ছে CHOH, এখানে OH আর হচ্ছে H এর এটা দেখো। এবার এটা তো গেল প্লাসের ক্ষেত্রে। এবার যদি মাইনাসের ক্ষেত্রে বলি, মাইনাসের ক্ষেত্রে কী হবে? জাস্ট এই ক্ষেত্রে OHটা এদিকে হবে, Hটা এইদিকে হবে, গঠনটা দেখবে, ঠিক আছে। যখন আমাদের এই যে OH আর H জাস্ট প্লাসের ক্ষেত্রে কী ছিল? প্লাসের ক্ষেত্রে বাঁ দিকে H আর OH ছিল, আর এক্ষেত্রে মাইনাস গ্লিসারিলের ক্ষেত্রে কী হবে? OHটা বাঁ দিকে থাকবে আর Hটা কী হবে? ডান দিকে থাকবে। এবারে দেখো তাহলে গ্লুকোজের নামের পূর্বে ডি চিহ্নটি কি চিহ্নিত করে? কনফিগারেশন, যা হচ্ছে ত্রিমাত্রিক সজ্জাক্রম বলা হয়। আর এক্ষেত্রে আমরা যদি বলি যৌগের আলোকের সক্রিয়তার সাথে হচ্ছে ডি এবং এল এর কোনো সম্পর্ক থাকবে না। এছাড়াও আমরা স্মল ডি এবং 1 অক্ষরের সঙ্গেও কোনো সম্পর্ক দিতে পারবো না। এবার যে ডি বলছি, ডি আর হচ্ছে এল, এই চিহ্ন কী হয় বলো তো? যে CHO রয়েছে, কোনো যৌগের নামের পূর্বে যদি লেখা থাকে ডি এবং এল তাহলে সেটা হচ্ছে কনফিগারেশন বিশিষ্ট অন্য কোনো যৌগের বিন্যাসের সাপেক্ষে একটি যৌগের কোনো একটি ত্রিমাত্রিক সমবায়বীয় আপেক্ষিক কনফিগারেশন বা বিন্যাসকে নির্দেশ করবে। যেমন কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যে গ্লিসারিলডিহাইডের যে সংকেতটা বানালাম সেটা গ্লিসারিলডিহাইডের একটি নির্দিষ্ট সমবায়ের সাথে তাদের সম্পর্ককে বোঝায়। যেমন গ্লিসারিলডিহাইডে একটি অপ্রতিসম কার্বন পরমাণু থাকে, এটি দুটি এনানসিওমার রূপেও থাকতে পারে, যেমন গঠনটা বানিয়ে দিলাম। তাহলে একটা হচ্ছে প্লাস গ্লিসারিলডিহাইড আর একটা হচ্ছে মাইনাস গ্লিসারিলডিহাইড। এটা হচ্ছে আমাদের কি? মাইনাস গ্লিসারিলডিহাইড। ওকে, এরপর আমরা প্রোটিন সম্পর্কে জানবো। দেখো প্রোটিন কি? জীবতন্ত্রের সবচেয়ে অধিক পরিমাণে প্রাপ্ত জীবন হলো হচ্ছে প্রোটিন। প্রোটিনের প্রধান উৎসগুলি কী কী হতে পারে? দুধ হতে পারে, পনির হতে পারে, ডাল, চীনাবাদাম, মাছ, মাংস, এগুলো হচ্ছে আমাদের প্রোটিনের উৎস, তাই তো। এরপরে অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ। আচ্ছা অ্যামিনো গ্রুপ কাকে বলে? অ্যামিনো গ্রুপ বলা হয় হচ্ছে বন্ড NH2, এটাকে বলে অ্যামিনো গ্রুপ। আর কার্বক্সিলিক গ্রুপ মানে কি? এটা তোমরা সবাই জানো, COOH, এটাকে বলে
কার্বক্সিলিক গ্রুপ। তাহলে অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে কী থাকে বলো তো, এই অ্যামিনো গ্রুপ আর হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ দুটোই থাকে। আর এর গঠন সংকেতটা এটা বলে আলফা অ্যামিন অ্যাসিড। তো এই ক্ষেত্রে দেখো কী রয়েছে, এক্ষেত্রে যেটা রয়েছে আর বন্ড CH, তারপর বন্ড COOH, নিচে কি রয়েছে NH2, এটাই হচ্ছে আলফা অ্যামিন অ্যাসিড। এরপরে এই রিলেটেড কোশ্চেন যে প্রোটিনের আর্দ্র বিশ্লেষণে প্রাপ্ত অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হলো। এবার এক্ষেত্রে আমাদের অ্যামিনো অ্যাসিডের সংখ্যাটা নির্ণয় করতে হবে। দেখো এটা HS 2022 এসেছিলো, ইম্পর্টেন্ট। ওকে, তো 15 বলেছে এ নাম্বারে, বি নাম্বারে বলেছে 20, সি নাম্বারে বলেছে 25, আর ডি নাম্বারে বলেছে 35। তো প্রোটিনের আর্দ্র বিশ্লেষণে 20টি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর আমাদের কি হচ্ছে, বি নাম্বার অপশান রাইট হচ্ছে যে 20। এরপরে অ্যামিনো অ্যাসিড প্রোটিনের কি মৌলিক উপাদান, তাই তো এটা আমরা জানি অ্যামিনো অ্যাসিডকে কী বলা হয়, মৌলিক উপাদান বলে। মৌলিক উপাদান মনে থাকবে, অ্যামিনো অ্যাসিড তাহলে কি মৌলিক উপাদান। আর প্রোটিনের গঠন আর কার্যাবলী এদের ওপর নির্ভরশীল। তো প্রোটিনের আর্দ্র বিশ্লেষণের ফলে অ্যামিনো অ্যাসিডগুলি পৃথক হয়ে যায় এবং মানবদেহের জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরিতে 20টা অ্যামিনো অ্যাসিডই লাগে। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু বি নাম্বার অপশান রাইট 20। এরপরে অ্যামিনো অ্যাসিডের নাম। তো অ্যামিনো অ্যাসিডের নামগুলি কী কী দেখে নাও, গ্লাইসিন, অ্যালানিন, তারপর গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যাসপারজিন, এগুলো হচ্ছে আমাদের কি অ্যামিনো অ্যাসিডের নাম। এরপরে আমি যদি বলি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, সেটা কি হবে, অনেক ইম্পর্টেন্ট কিন্তু ভালো করে মনে রেখো নামগুলো, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন, এগুলো হচ্ছে আমাদের অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের নাম। এরপরে এই রিলেটেড কোশ্চেন, আলোক সক্রিয়তা দেখায় না, অ্যাসপার্টিক অ্যাসিড, লাইসিন না হচ্ছে সিস্টিন না গ্লাইসিন। দেখো এই কোশ্চেনটা 2022 ছিল, ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান গ্লাইসিন। এবার এক্ষেত্রে লাইসিন হবে না, লাইসিন তাহলে কেটে দাও, লাইসিন কাটা, সিস্টিন কাটা, অ্যাসপার্টিক অ্যাসিডও কাটা। তাহলে সঠিক উত্তর কিন্তু গ্লাইসিন। এটা হচ্ছে আলোক সক্রিয়তা দেখায় না, বাকি বাদ এই তিনটে কিন্তু দেখায়, মানে এই যে লাইসিন, তো একটা হচ্ছে আলোক, লাইসিনটা কি বলো তো, লাইসিন হচ্ছে একটা ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিড, মনে থাকবে এটা হচ্ছে ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিড। আর আলোক সক্রিয় অ্যামাইনো অ্যাসিডগুলি যেটা হচ্ছে আলফা কার্বন পরমাণুতে 4টা ভিন্ন লিগ্যান্ড থাকতে হবে। এবার গ্লাইসিনের ক্ষেত্রে আলফা কার্বন পরমাণুতে 2টা হাইড্রোজেন পরমাণু থাকে, যা একে আলোক নিষ্ক্রিয় করে তোলে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, যে গ্লাইসিন। ওকে, মনে থাকবে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের গ্লাইসিন, ডি নাম্বার অপশান। এবার নিচের কোনটি একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়, তাহলে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয় বের করতে হবে, লাইসিন, তারপর অ্যালানিন, ভ্যালিন, আর হচ্ছে লিউসিন। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হবে, বি নাম্বার অপশান অ্যালানিন। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হবে বলো তো, অ্যালানিন। কেন, দেখো লাইসিন, ভ্যালিন, লিউসিন এই তিনটাই কিন্তু আমি বলতে পারি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। অ্যালানিন একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, যার অর্থ কি এটি মানব শরীরে প্রাকৃতিকভাবে সংশ্লেষিত হতে পারে। আর লাইসিন, ভ্যালিন, লিউসিন হলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এগুলো কি, এই তিনটা অপরিহার্য অ্যাসিড, লাইসিন, ভ্যালিন, আর হচ্ছে এই যে লাইসিন বলছি, ভ্যালিন, আর হচ্ছে লিউসিন, এই তিনটে কি তাহলে অপরিহার্য। কিন্তু এখানে অ্যালানিন যেটা রয়েছে, অ্যালানিনটা এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, কারণ এখানে কোশ্চেনে আমাদের কি বলেছে যে অ্যামাইনো অ্যাসিড নয়, অপরিহার্য, তাহলে অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর বি নাম্বার অপশান অ্যালানিন হবে। এবার নেক্সট প্রদত্ত কোন অ্যাসিডটি একটি ভিটামিন, এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে আমাদের বি নাম্বার অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে রাইট, অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, স্যাকারিক অ্যাসিড, এগুলো কিন্তু আমাদের মানে এই অ্যাসিডটি ভিটামিনের মধ্যে পড়ে না, তাই তো। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা হচ্ছে ভিটামিন সি, তাই না, ভিটামিন সিকেও কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়। এবার নেক্সট, নিচের একটি ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিড। এবার ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, এটা কিন্তু তোমরা সবাই জানো, এটা আমাদের অ্যান্সার হবে লাইসিন। লাইসিন হচ্ছে একটা ক্ষারকীয় অ্যামাইনো অ্যাসিড, একটু আগেই তো জানলাম, তাই না। তাহলে কিন্তু এখানে সঠিক উত্তর আমাদের বি নাম্বার অপশান রাইট। এটা দেখো নিট 2020-তে এসেছিলো, দেখছো নিটও এরকম কোশ্চেন দেয়, তো অবশ্যই ভালো করে দেখবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি বি নাম্বার অপশান লাইসিন। এরপর নেক্সট কোশ্চেন, অপরিহার্য নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কি, ভ্যালিন হবে না, ভ্যালিন কি, ভ্যালিন হচ্ছে আমাদের অপরিহার্য, ভ্যালিন হবে না, লিউসিন হবে না, লাইসিনও হবে না, কিন্তু সঠিক উত্তর যদি ভাবো অ্যালানিন। এটা বোর্ডে এসেছিলো, এটা নিট দেখো 2019 মানে 2019 এসেছিলো, অনেক ইম্পর্টেন্ট।
তাহলে আমাদের সঠিক উত্তর কি? সি নাম্বার অপশন অ্যালানিন। এরপর আমরা ভিটামিনের শ্রেণীবিভাগ করব। দেখো ভিটামিনকে কটি ভাগে ভাগ করা হয় বলো তো? দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন, আর একটা হচ্ছে তেলে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তো জলে দ্রবণীয় ভিটামিন কি? এই ভিটামিনগুলি জলে দ্রবীভূত হয় এবং শরীরে এগুলিকে বেশি পরিমাণে জমা করে রাখতে পারে না, আর অতিরিক্ত পরিমাণে শরীর থেকে কি হয়? মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে কিন্তু বেরিয়ে যায়। এটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। এরপরে উদাহরণ হিসেবে যদি তুমি বলো বি কমপ্লেক্স, মানে যত রকমের যে বি কমপ্লেক্স রয়েছে, অর্থাৎ ভিটামিন B1, B2, B3, তারপরে কী রয়েছে B5, B6, B7, B9, B12, BC, এগুলো সবই হচ্ছে আমাদের ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে পড়ে। তো আমি যদি দেখি ভিটামিন এর নাম কী হয়? থায়ামিন। তারপর ভিটামিন B2 এর মান হচ্ছে রাইবোফ্ল্যাভিন। ভিটামিন 3 নাম হচ্ছে নিয়াসিন বা নিক অ্যাসিড। ভিটামিন B5 হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন সি পাইরিডক্সিন। তারপর ভিটামিন B7 হচ্ছে বায়োটিন বা ভিটামিন Hও বলা হয়। তার মানে ভিটামিন H এর আরেক নাম কি, বা ভিটামিন B7 এর আরেকটার নাম কি? ভিটামিন H। ভিটামিন 9 ফলিক অ্যাসিড বা ভিটামিন Mও বলা হয়। ভিটামিন B12 হচ্ছে কোবালামিন। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এবার স্নেহ জাতীয় ফ্যাটে পদার্থে দ্রবণীয় ভিটামিন মানে কি বলতো? যেটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় হবে। যেমন এই ভিটামিনগুলি স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত হয় এবং শরীরে এগুলিকে যকৃৎ আর চর্বি কোষে জমা করে রাখতে পারে। কী কী হতে পারে? ভিটামিন A, D, E, K। A, D, E, K তেল আছে, তাই না? তার মানে ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E, ভিটামিন K কিন্তু তেলে বা ফ্যাটে দ্রবণীয়। এবার দেখো নেক্সট এই রিলেটেড কোশ্চেন, কোনটির ঘাটতিজনিত রোগের ফলে RBC এর স্বল্পতা দেখা যায়? এটা NEET 20 কততে এসেছিলো? 2021-এ এসেছিলো। ভিটামিন B12 হবে নাকি হচ্ছে ভিটামিন B2 হবে, B12 হবে না, ভিটামিন B6 হবে না, ভিটামিন B1 হবে? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ভিটামিন B12, কারণ ভিটামিন B12 এর ঘাটতির ফলে কিন্তু আমাদের রক্তাল্পতা বা পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগটি দেখা যায়। তাহলে সঠিক উত্তর আমাদের কি হলো? বি নাম্বার অপশন রাইট। এবার নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক সংযুক্তি। নিউক্লিওটাইড নামক একক অংশ নিয়ে এই যে আমাদের নিউক্লিক অ্যাসিড সেটা তৈরি বা গঠিত। তো প্রতিটি নিউক্লিওটাইডে কটি জিনিস থাকে? 3টি জিনিস। একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, পেন্টোজ শর্করা, আর হচ্ছে ফসফেট গ্রুপ। এবার দেখো নাইট্রোজেন ঘটিত ক্ষারক যদি বলো তাহলে কি কি থাকে বলো তো? থাকে হচ্ছে আমাদের পিউরিন আর হচ্ছে পিরিমিডিন, দুটো পার্ট, পিউরিন পিরিমিডিন। পিউরিনটা কি? A আর G। এ বলতে কি? এ বলতে অ্যাডিনিন, মনে থাকবে? এ বলতে অ্যাডিনিন। আর জি বলতে কি হয়? জি বলতে হয় হচ্ছে আমাদের গুয়ানিন। তাহলে জি বলতে কি? গুয়ানিন, মনে থাকবে? গুয়ানিন হচ্ছে আমাদের জি। আর পিরিমিডিন হচ্ছে 3টা, কি কি? সি, টি বা ইউ। সি বলতে কি? সাইটোসিন। সাইটোসিন হচ্ছে সি, সাইটোসিন, এটা হচ্ছে সি, ঠিক আছে। আর টি বলতে কি? টি বলতে হচ্ছে থায়ামিন। টি বলতে কি? থাইমিন, থাইমিন। আর ইউ বলতে ইউরাসিল, ইউরাসিল, মনে থাকবে? এটা হচ্ছে আমাদের পিউরিন বেস। তাহলে মনে থাকবে কি কি? পিউরিন বেস হচ্ছে আমাদের অ্যাডিনিন, গুয়ানিন, আর পিরিমিডিন হচ্ছে সাইটোসিন, থাইমিন, আর হচ্ছে ইউরাসিল। পেন্টোজ শর্করা কি? ডিঅক্সি রাইবোজ ডিএনএতে, আর রাইবোজ হচ্ছে আরএনএতে, আর থাকে হচ্ছে ফসফেট গ্রুপ। তাহলে এই 3টে জিনিস নিয়ে আমাদের নিউক্লিওটাইড নামক একক অংশ গঠিত হয়। এরপর নিউক্লিক অ্যাসিডের গঠন। তো কি কি থাকে? ডিএনএ থাকে, আরএনএ থাকে। এবার দেখো ডিএনএতে কি? 2টি পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড নিয়ে গঠিত ডাবল হেলিক্স ডিএনএ। তাহলে ডিএনএ কি? ডাবল হেলিক্স হয়, ঠিক আছে, মনে থাকবে? দ্বিতন্ত্রী যেটাকে বলে। আর ক্ষারক হাইড্রোজেন বন্ধন, ক্ষারকগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। কি কি? এ বন্ড টি আর এদিকে হচ্ছে জি বন্ড সি দ্বারা যুক্ত থাকে। বংশগতির তথ্য বহন করে, জেনেটিক ম্যাটেরিয়ালও বহন করে। এরপরে যেটা রয়েছে আরএনএ, সাধারণত একটি একক পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড ডিএনএ থেকে ইউরাসিল দ্বারা ভিন্ন হয়। আর মানে এক্ষেত্রে আমাদের ইউরাসিল থাকবে না, আরএনএতে, এই ডিএনএতে ইউরাসিল থাকে না, আর হচ্ছে আরএনএতে থাকে, আর প্রোটিন সংশ্লেষেও ভূমিকা পালন করে। এবার এই রিলেটেড কোশ্চেন, প্রদত্ত কোন ক্ষারকটি ডিএনএতে থাকে না? তাহলে ডিএনএতে থাকে না, এটা তোমাদের সবারই পারা দরকার, এটা 2016-তে এসেছিলো, ইম্পর্টেন্ট। তো ইউরাসিল কিন্তু ডিএনএতে থাকে না। থাইমিন থাকে, গুয়ানিন থাকে, মানে টি থাকে, সি থাকে, আর টিজি সি, তাই তো? গুয়ানিনও থাকে, থাইমিনও থাকে, সাইটোসিনও থাকে, কিন্তু ইউরাসিল যেটা আছে এটা কিন্তু ডিএনএতে থাকে না। এটা কিসে থাকে? আরএনএতে থাকে, মনে থাকবে?
তাহলে এখানে সঠিক উত্তর আমাদের এ নাম্বার অপশান ইউরাসিল, রাইট। এবার নেক্সট আরএনএতে উপস্থিত শর্করা এককটি হলো, আরএনএ উপস্থিত শর্করা এককটির নাম কী হবে? আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবোজ শর্করা। তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে রাইবোজ। ল্যাকটোজ তো হবে না, গ্লুকোজও হবে না, ফ্রুক্টোজও হবে না, তাহলে এই তিনটাকে একসাথে কাটা দিয়ে দাও। তাহলে সঠিক উত্তর কিন্তু ডি নাম্বার অপশান রাইবোজ। যদি বলতো আরএনএতে তাহলে ডিঅক্সি রাইবোজ কথাটা হতো। যেহেতু রাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএর কথা বলা হয়েছে, তাহলে আরএনএর ক্ষেত্রে শর্করাটা কী থাকে? রাইবোজ শর্করা। তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশান। এরপর ইনসুলিন হলো একটি, দেখো এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, 2022-ও এসেছিলো, 25-এও এসেছিলো, দেখছো অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এক্ষেত্রে বলেছে ইনসুলিন কি একটি অ্যামিনো অ্যাসিড না কার্বোহাইড্রেট না লিপিড? না, ইনসুলিন হচ্ছে একটা হরমোন, যেটা আমাদের অগ্ন্যাশয় নামক কোষ থেকে বেরোয়, তাই না? অগ্ন্যাশয় নামক দুটো বেরোয়, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন, বিটা কোষ থেকে বেরোয়, বায়োলজিতে তোমরা পড়েছো। তাহলে এখানে সঠিক উত্তর কি? একটি হরমোন হবে। এরপরে সঠিক উত্তরটি নির্বাচন করো, মানে এই রিলেটেড আমাদের থিওরি প্লাস কোশ্চেন অ্যানালাইসিস কমপ্লিট হলো। এরপর আমরা আরও কোশ্চেন নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, নিউক্লিক অ্যাসিড, শৃঙ্খল, ক্ষারক, ফসফেট ও সুগার কোন ক্রমে সজ্জিত থাকে? দেখো এটা কিন্তু 2024 এসেছিলো, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হবে? ক্ষারক, সুগার আর হচ্ছে ফসফেট। সঠিক উত্তর তাহলে কি হলো আমাদের? বি নাম্বার অপশন, রাইট। এক্ষেত্রে ক্ষারক, ফসফেট আর কি রয়েছে? সুগার রয়েছে। তো এটা সঠিক বেশ ক্রম না, প্রথমত ক্ষারক থাকবে, তারপরে থাকবে হচ্ছে সুগার, তারপরে হবে ফসফেট। 3 নম্বরে ফসফেট থাকবে, 2 নম্বরে সুগার থাকবে আর 1 নম্বরে ক্ষারক থাকবে। এই সজ্জাক্রম, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের বি নাম্বার অপশান, রাইট। ওকে, ক্ষারক হবে, সুগার, তারপর ফসফেট। নিচে কোন যৌগটিতে পেপটাইড বন্ধন উপস্থিত? এটাও ইম্পর্টেন্ট, 2015-তে এসেছিল। প্রথমে বলেছে C6H5CONH, তো এটাও হবে না, ফার্স্ট অপশান কাটা, সেকেন্ডটাও কাটা, থার্ডটাও কাটা। তাহলে আমাদের সঠিক উত্তর হবে H2NCH2CONH CHCH3COOH। এটাই হচ্ছে ডি নাম্বার অপশন আমাদের, রাইট। এই গঠনটার মধ্যে আমাদের পেপটাইড বন্ড উপস্থিত। দেখো পেপটাইড বন্ড যেটা রয়েছে, সেই পেপটাইড বন্ধনের রাসায়নিক সংকেত কী হয়? ডাবল বন্ড ও, বন্ড সি, বন্ড NH, বন্ড। এবার পেপটাইড বন্ধনী দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে গঠিত একটি সমযোজী বন্ধন। যখন একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ বন্ড COOH অন্য অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ NH2 এর সাথে বিক্রিয়া করবে, তখন একটি জলের অণু H2 নির্গত হবে, যেটা হচ্ছে পেপটাইড বন্ড। তাহলে পেপটাইড বন্ডের সংকেত আমি কি বলছি? যে বন্ড CO, বন্ড NH2, এটা, তাই তো। তো এক্ষেত্রে দেখো যেটা রয়েছে NH2, তাহলে পেপটাইড বন্ডের ক্ষেত্রে কিন্তু একটি অ্যামিনো গ্রুপ আর একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ থাকা দরকার। এবার আমি যদি বলি ডি নাম্বার অপশনের ক্ষেত্রে লক্ষ্য করো, এই ডি নাম্বার অপশনের মধ্যেই কিন্তু আমাদের একটি ডাইপেপটাইডের গঠন দেখা যায়, যেখানে কি থাকে? দুটি অ্যামিনো গ্রুপ, দুটি কি থাকে? অ্যামিনো গ্রুপ থাকে, অ্যামিনো যেটাতে হচ্ছে গ্লাইসিন আর হচ্ছে অ্যালানাইন, আর একটা পেপটাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। তো পেপটাইড বন্ধনের সাধারণ সূত্র হচ্ছে বন্ড CONH, যেটা আমি প্রথমে বললাম, তাই তো, বন্ড CONH। তো দেখো এগুলো কিন্তু আমাদের এই ডি নাম্বার অপশনেই মিলছে, সেজন্য রাইট অ্যান্সার ডি নাম্বার অপশন। আর বাকি দেখো ফার্স্ট যে অপশনটা রয়েছে C6H5CONH NHOC2H5, তো এক্ষেত্রে কিন্তু এটা একটা অ্যামাইড বন্ধন, এটা কিন্তু একটা অ্যামাইড বন্ধন। তাহলে এটা কি? এটা অ্যামাইড বন্ধন, তাহলে এটা পেপটাইড বন্ধন কিন্তু নয়, অ্যামাইড বন্ধন। এক্ষেত্রে একটি কার্বক্সিলিক অ্যাসিড আর একটি অ্যামিনের মধ্যে একটি অ্যামাইড বন্ধন তৈরি হয়েছে। আর বি নাম্বার অপশনের ক্ষেত্রে দেখো CH3CH2CON, তারপর CH3 এটি একটি N প্রতিস্থাপিত অ্যামাইড। পেপটাইড বন্ধন তৈরির জন্য এতে প্রয়োজনীয় কার্বক্সিলিক গ্রুপই নেই, তার জন্য এটাও হবে না। তার মানে এটাও কাটা, এটাও কাটা। এবার সি নাম্বার অপশনের ক্ষেত্রে লক্ষ্য করো কি রয়েছে। সি নাম্বার অপশনের ক্ষেত্রে H2N CH2COO CH2CH3, তাই তো। এটি একটি স্টার পেপটাইড বন্ধন নয়, এটি একটি স্টার, তাই তো, এটা হচ্ছে স্টার, এটা কিন্তু পেপটাইড বন্ধন নয়, এটা হচ্ছে আমাদের স্টার, এটা পেপটাইড বন্ধন নয়। একটি স্টার একটি কার্বক্সিলিক অ্যাসিড এবং একটি অ্যালকোহলের মধ্যেই তৈরি হয়। তো এই ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, যেটার সংকেত CH3CH2COOH, CH3CH2COOH, এটা হচ্ছে আমাদের কি? প্রোপানোয়িক অ্যাসিড। আর অ্যালকোহল
বা ইথানল, যেটার সংকেত কি হয়, অ্যালকোহলের সংকেত কি হয় আমাদের, অ্যালকোহলের সংকেত আমাদের হয় হচ্ছে CH3CH2OH, এটা হচ্ছে অ্যালকোহল, যেটা হচ্ছে কি ইথানল, এটা ইথানল নামে পরিচিত। তার মানে আমাদের এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। রাইট অ্যান্সার আমাদের ডি নাম্বার অপশন। ওকে, এরপর নেক্সট কোশ্চেন, নিচের কোন ক্ষারকটি আরএনএতে থাকে না? এটা দেখো 2025 এসেছিল, ইউরাসিল, থাইমিন না গুয়ানিন না সাইটোসিন। তো সঠিক উত্তর কী হবে? বি নাম্বার অপশন থাইমিন। থাইমিন কিন্তু আমাদের আরএনএতে থাকে না। ইউরাসিলও থাকে, গুয়ানিনও থাকে, সাইটোসিনও থাকে। এক্ষেত্রে থাইমিনের পরিবর্তে কিন্তু আমাদের ইউরাসিলটাই থাকে, তাই না? কিন্তু ডিএনএর ক্ষেত্রে আবার থাকে। এরপর নেক্সট, ক্ষারকগুলির কোনটি আরএনএতে অনুপস্থিত? ইউরাসিল, থাইমিন, গুয়ানিন। অ্যাডেনিনটা 2023 এসেছিল, তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? থাইমিন হবে। থাইমিন কিন্তু আরএনএতে থাকে না, আরএনএতে অনুপস্থিত থাকে। একটাই কোশ্চেন বারবারই ঘুরিয়ে দিচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? বি নাম্বার অপশন থাইমিন। কারণ ইউরাসিলও থাকে, থাইমিনও থাকে, থাইমিন থাকে না, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে। তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন থাইমিন। এরপর নেক্সট, নিচের কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারকটি ডিএনএতে উপস্থিত কিন্তু আরএনএতে না? এটা 2019 আর 13-তে এসেছিল, দেখছো সেমই কোশ্চেন, থাইমিন হবে। এরপর নেক্সট, নিম্নলিখিত কোন ধরনের যৌগ মলিস পরীক্ষার দ্বারা শনাক্ত করা যায়? মলিস পরীক্ষা হলো এমন একটি রাসায়নিক পরীক্ষা যা কার্বোহাইড্রেট বা শর্করা শনাক্ত করতে ব্যবহৃত হয়। তো এই পরীক্ষায় একটি কার্বোহাইড্রেট যেমন কি সুগার, মলিস বিকারক, ন্যাপথল আর হচ্ছে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ এর সাথে বিক্রিয়া করে একটি বেগুনি রঙের জটিল যৌগ তৈরি করে। তো এই রঙের উপস্থিতি কার্বোহাইড্রেটের উপস্থিতিকে নির্দেশ করে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হচ্ছে এক্ষেত্রে? সুগার, অবশ্যই, কারণ মেন প্রোডাক্ট হচ্ছে সুগার। অ্যামিন হবে না, প্রাইমারি অ্যালকোহলও হবে না, নাইট্রো গ্রুপ বিশিষ্ট হবে না। দেখো অ্যামিন শনাক্ত করার জন্য আমরা হিংস বিকারক ব্যবহার করি, তাই না? অ্যামিন ইসের জন্য কি ব্যবহার করি তাহলে? হিংস বিকারক, মনে থাকবে, হিংস বিকারক ব্যবহার করি। আর প্রাইমারি অ্যালকোহল শনাক্ত করার জন্য আমরা হচ্ছে জারণ বিজারণ, যেটা লুকাস পরীক্ষা বলে সেটা। আর নাইট্রো গ্রুপ শনাক্ত করার জন্য আমরা গ্রিগনাইট বিকারক বা হাইড্রোফর্ম পরীক্ষা করি। তাহলে মলিস পরীক্ষার মূল উদ্দেশ্য হলো শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় যৌগকে শনাক্ত করা। তাহলে আমাদের সঠিক উত্তর এ নাম্বার অপশন সুগার, রাইট। নিউক্লিক অ্যাসিড প্রদত্ত কোনটির পলিমার? নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, ক্ষারক না সুগার? সঠিক উত্তর হবে নিউক্লিওটাইড। এটা আমরা জানি নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইডের পলিমার। ডিএনএতে কোন সুগার এককটি বর্তমান? রাইবোজ না 2-ডিঅক্সিরাইবোজ না গ্লুকোজ না হচ্ছে ফ্রুক্টোজ? তো এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের কী হবে? 2-ডিঅক্সিরাইবোজ শর্করা। ডিএনএ মানে কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, একটা নিউক্লিক অ্যাসিড যা কি জীবন্ত কোষের জেনেটিক উপাদান বা জেনেটিক মেটেরিয়াল বলতে পারো। এর গঠন একটি শৃঙ্খলের মতো হয়, যেখানে প্রতিটা শৃঙ্খল নিউক্লিওটাইড নামক ছোট্ট এককের সমন্বয়ে গঠিত। আর প্রতিটা নিউক্লিওটাইড একটা ফসফেট গ্রুপ আর একটা নাইট্রোজেন বেস আর একটা শর্করা, যেটাকে বলে সুগার, নিয়ে গঠিত। তো ডিএনএতে শর্করাটা কী হবে? 2-ডিঅক্সিরাইবোজ। আর এক্ষেত্রে যেটা বলেছে রাইবোজ কি? রাইবোজ হচ্ছে আরএনএ, যেটা রাইবোনিউক্লিক অ্যাসিড এর একটি উপাদান, ডিএনএ নয়। গ্লুকোজ কি? এটা একটা সাধারণ শর্করা যা বেশিরভাগ ক্ষেত্রেই শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়, ডিএনএর গঠনগত উপাদান তো নয়। ফ্রুক্টোজও হবে না, ফ্রুক্টোজও একটা সাধারণ শর্করা যা সাধারণত ফলের মধ্যে পাওয়া যায়, এটিও ডিএনএর গঠনগত উপাদান নয়। তাহলে সঠিক উত্তর আমাদের 2-ডিঅক্সিরাইবোজ। এরপর এনজাইম সম্পর্কিত অশুদ্ধ বিবৃতিটি নির্ণয় করো। দেখো এনজাইমগুলো কী হয় বলো তো? পলিস্যাকারাইড, যেটা বলেছে বিবৃতিটি অশুদ্ধ বিবৃতি মানে কি? এক্ষেত্রে আমাদের ভুল বের করতে হবে। এই যে স্টেটমেন্টগুলো রয়েছে সেই স্টেটমেন্টের মধ্যে কোনটা রাইট নয় সেটা। তো প্রথমত আমরা এনজাইম কি? এনজাইম হচ্ছে একটা প্রোটিন মানে অণু, যা জৈব রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করে। আর বিক্রিয়ার যেহেতু অনুঘটক হিসেবে কাজ করছে, তার মানে বিক্রিয়ার গতিটাকে কী করবে? বাড়িয়ে দেবে। এছাড়াও এটা কী করে? রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়করণ শক্তিটাকে হ্রাস করে, ফলে বিক্রিয়াটা দ্রুত হারে ঘটে। আর একটা নির্দিষ্ট এনজাইম সাধারণত একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের জন্যই নির্দিষ্ট হবে। এনজাইমগুলি কী হয়? পলিমার, তবে তারা হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত, পলিস্যাকারাইড দিয়ে নয়। আর এক্ষেত্রে বলেছে এনজাইমগুলি হলো জৈব অনুঘটক। তাহলে দেখো এনজাইমগুলি জৈব অনুঘটক, এটা আমরা দেখলাম, অনুঘটক হিসেবে কাজ করে। রাসায়নিক অনুঘটকের মতো এনজাইমগুলি জৈব রাসায়নিক প্রক্রিয়ার সক্রিয়করণ শক্তির মানকে হ্রাস করে দেয়, এটাও ঠিক। এবার এনজাইমগুলি পলিস্যাকারাইড, এটাই কিন্তু ভুল।
আর একটা নির্দিষ্ট সাবস্ট্রেট নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট এনজাইমের কার্যকারিতা বর্তমান, তাহলে এটাও রাইট, এটাও ঠিক। কিন্তু এখানে আমাদের অশুদ্ধ বিবৃতি বের করতে বলছে, তাহলে এখানে সি নাম্বার অপশন যেটা রয়েছে এনজাইমগুলি পলিস্যাকারাইড, এটা কিন্তু আমাদের ভুল, কারণ এনজাইমগুলো হচ্ছে প্রোটিন হয়, এটা পলিস্যাকারাইড হয় না। তাহলে সঠিক উত্তর কিন্তু সি নাম্বার অপশন। ডিএনএ নিউক্লিওটাইডে বেস, ফসফেট ও হচ্ছে সুগার নিচে কোন ক্রমেই সজ্জিত? বেস, ফসফেট, সুগার, না হচ্ছে বেস, সুগার, ফসফেট, না হচ্ছে ফসফেট, বেস, সুগার, না হচ্ছে সুগার, বেস, ফসফেট। দেখো এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এটা আমাদের এইচএস 2018-তে এসেছিল, ঠিক আছে। তো এক্ষেত্রে যেটা রয়েছে, তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের বেস, সুগার, ফসফেট। একটা নিউক্লিওটাইডে বেস, সুগার এবং ফসফেট এই ক্রমেই কিন্তু সজ্জিত থাকে। প্রথমে একটি নাইট্রোজেন বেস থাকে যা ডিএনএর জেনেটিক কোড বহন করে, এরপর থাকে সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, যা নিউক্লিওটাইডকে কী করে? সংযুক্ত করে। সবশেষে কিন্তু ফসফেট গ্রুপটা থাকে যা নিউক্লিওটাইডকে শক্তি সরবরাহ করে এবং অন্যান্য নিউক্লিওটাইডের সাথে সংযুক্ত হতে সাহায্য করে। তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে? বি নাম্বার অপশন, অর্থাৎ বেস, তারপর সুগার, তারপর ফসফেট। এবার প্রদত্ত কোনটি একটি পেপটাইড বন্ধনী? বন্ড CONH2, না হচ্ছে বন্ড CONH-CH3, না বন্ড বন্ড NH নিচে ডাবল বন্ড ও, না বন্ড COOH। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হবে? সি নাম্বার অপশন, অর্থাৎ বন্ড C, বন্ড H নিচে ডাবল বন্ড ও। পেপটাইড বন্ধনী দুটো অ্যামিনো অ্যাসিডের মধ্যে গঠিত হবে, এটি একটি সমযোজী বন্ধন। যখন একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ অর্থাৎ বন্ড COOH অন্য অ্যামিনো অ্যাসিডের গ্রুপ যেটা হচ্ছে বন্ড NH2 এর সাথে বিক্রিয়া করবে, তখন একটি জলের অণু যেটা H2O নির্গত করবে। আর পেপটাইড বন্ধনীকে আমরা কি লিখি? এটা আমি ফার্স্টের কোশ্চেনে বললাম যে বন্ড CO বন্ড মানে NH হবে বন্ড, তাহলে বন্ড CONH বন্ড এটা গঠিত করবে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি? বন্ড C, বন্ড NH নিচে ডাবল বন্ড O। সি নাম্বার অপশন রাইট। প্রদত্ত কোনটি নিউক্লিক অ্যাসিডে থাকে না? তো নিউক্লিক অ্যাসিডে থাকবে না কি? গ্লুটামিন। নিউক্লিক অ্যাসিডে গ্লুটামিন থাকে না। নিউক্লিক অ্যাসিড প্রধানত তিনটা উপাদান নিয়ে তৈরি, কী কী? পেন্টোজ শর্করা, ফসফেট গ্রুপ আর নাইট্রোজেন বেস। আর গ্লুটামিক একটি অ্যামিনো অ্যাসিড যা প্রোটিনের গঠন উপাদানের অংশ, কিন্তু নিউক্লিক অ্যাসিডে থাকে না। আর রাইবোজ সুগার এবং ফসফেট গ্রুপ নিউক্লিক অ্যাসিডের গঠন উপাদান। ইউরাসেল কিন্তু আরএনএতে উপস্থিত একটি নাইট্রোজেন বেস। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের কী হলো? এ নাম্বার অপশন, গ্লুটামিন। তাহলে নিউক্লিক অ্যাসিডে থাকে নাকি? গ্লুটামিন। প্রদত্ত কোনটি একটি গ্লোবিউলার প্রোটিন? তো গ্লোবিউলার প্রোটিন এক্ষেত্রে আমাদের হবে মায়োগ্লোবিন, অর্থাৎ এ নাম্বার অপশন রাইট। মায়োগ্লোবিন হলো গ্লোবিউলার প্রোটিন। গ্লোবিউলার প্রোটিনগুলি কী হয়? গোলাকার হয় আর সাধারণত কী হয়? দ্রবণীয় প্রকৃতির হয়। কোলাজেন ও ফাইব্রিন এই ক্ষেত্রে যেটা রয়েছে কোলাজেন, ফাইব্রিন আর হচ্ছে মায়োসিন, তাই তো। তো কোলাজেন আর ফাইব্রাইন হলো তন্তুযুক্ত প্রোটিন যা কী হয়? লম্বা হয় এবং তন্তুর মতো গঠনযুক্ত হয়। আর মায়োসিন একটা হচ্ছে মানে মোটর প্রোটিন যা পেশি সংকোচনে সাহায্য করে। আর বিভিন্ন উৎস থেকেও জানা যায়। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? মায়োগ্লোবিন। ডিএনএর দ্বিতন্ত্রী গঠনে কোন ধরনের বন্ধন দেখা যায়? সমযোজী, না হচ্ছে হাইড্রোজেন, না ভ্যান ডার ওয়ালস, না আয়নীয়? অবশ্যই হাইড্রোজেন বন্ধন দেখা যাবে। তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট। ভিটামিন বি গ্রুপের কোন ভিটামিনটি আমাদের দেহে সঞ্চিত হয়? এক্ষেত্রে ভিটামিন B12 আমাদের দেহে কিন্তু সঞ্চিত হয়। ভিটামিন 1, ভিটামিন 2, ভিটামিন 6 আমাদের দেহে সঞ্চিত হয় না। অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি, তাই না? এটা তো সবাই জানো, অ্যাসকর্বিক অ্যাসিড কি? ভিটামিন সি। এবার যে সমস্ত এনজাইম ফসফেট স্থানান্তর প্রক্রিয়ায় এটিপি ব্যবহার করে তাদের ক্ষেত্রে কোফ্যাক্টর রূপে কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুটির প্রয়োজন হয়? তো এক্ষেত্রে হবে ম্যাগনেসিয়াম। গ্লুকোজের কোন পলিমারটি প্রাণীদেহে সঞ্চিত অবস্থায় থাকে? গ্লাইকোজেন, না হচ্ছে ডেক্সট্রিন, না সেলুলোজ, না অ্যামাইলেজ? তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে আমাদের? এ নাম্বার অপশন, গ্লাইকোজেন। তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশন, গ্লাইকোজেন। এবার মল্টোজ লঘু HCl এর সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন করে ডি গ্লুকোজ, না ডি ফ্রুক্টোজ, না ডি গ্লুকোজ ডি ফ্রুক্টোজ, ডি গ্ল্যাকটোজ? এটা JEE Main 2019-এ এসেছিল। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আর্দ্র বিশ্লেষণের ফলে 1 মোল মল্টোজ থেকে 2 মোল ডি গ্লুকোজ উৎপন্ন হয়। তাহলে সঠিক উত্তর আমাদের কি উৎপন্ন হবে? মানে বি নাম্বার অপশন, ডি গ্লুকোজ। এরপর ADP এবং ATP এর মধ্যে পার্থক্য বিদ্যমান কি কি? ফসফেট এককের সংখ্যায়, না রাইবোজ এককের, না অ্যাডিনিন কারকের সংখ্যায়, না নাইট্রোজেন পরমাণুর সংখ্যায়? এটা WBG 2017-তে এসেছিল। তো দেখো আমাদের যে ADP সেটা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, অর্থাৎ এতে দুটা ফসফেট একক আছে।
আর এটিপি যেটা রয়েছে অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এতে 3টা ফসফেট একক রয়েছে। তো কাজেই এডিপি ও এটিপি এর মধ্যে ফসফেট এককের তারতম্য রয়েছে। তাহলে সঠিক উত্তর আমাদের এ নাম্বার অপশন রাইট। ডিএনএতে উপস্থিত পিরিমিডিন ক্ষারগুলি কী হবে? সাইটোসিন আর থাইমিন, ডি নাম্বার অপশন রাইট। এরপরে এনজাইম কোফ্যাক্টর কমপ্লেক্সকে বলা হয় হলো এনজাইম না প্রোস্টেটিক গ্রুপ না অ্যাপো এনজাইম না এনজাইম ইনহিবিটর? তো সঠিক উত্তর এ নাম্বার অপশন হলো এনজাইম। নিম্নলিখিত কোন বিক্রিয়াটি দ্বারা মনোস্যাকারাইড ও ডাইস্যাকারাইডের পার্থক্য করা যাবে? আয়োডিন পরীক্ষা না হচ্ছে সেলিওয়ান পরীক্ষা না বায়োফোর্ড পরীক্ষা না টোলেন্স পরীক্ষা? এটা দেখো যেই মেন 2021 এসেছিল। এবার দেখো বায়োফোর্ড পরীক্ষাটি কি? এই পরীক্ষায় মনোস্যাকারাইডগুলি ডাইস্যাকারাইডের চেয়ে দ্রুত বিক্রিয়া করে, কারণ ডাইস্যাকারাইডকে প্রথমে ভেঙে মনোস্যাকারাইডে পরিণত হতে হয়। এবার এই অতিরিক্ত ধাপের কারণে ডাইস্যাকারাইডগুলির বিভিন্ন বিক্রিয়া হতে বেশি সময় লাগে, যেখানে মনোস্যাকারাইডগুলি দ্রুত বিক্রিয়া করে। আর এই পরীক্ষার মাধ্যমেই আমরা মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইডের মধ্যে পার্থক্য করতে পারি। তাহলে কিন্তু সঠিক উত্তর আমাদের সি নাম্বার অপশন বায়োফোর্ড পরীক্ষা। এবার আয়োডিন পরীক্ষার ক্ষেত্রে কি হয়? আয়োডিন পরীক্ষা এটা মূলত স্টার্চ, একটি পলিস্যাকারাইড শনাক্ত করার জন্যই ব্যবহার করা হয়। তো এটি আমাদের মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইডের মধ্যে পার্থক্য করা যাবে না। এবার সেলিওয়ান পরীক্ষা যেটা রয়েছে সেটার ক্ষেত্রে এই পরীক্ষাটা প্রধানত কিটোনমূলক, যেমন ফ্রুক্টোজ শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রেও মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইডের মধ্যে পার্থক্য করা যাবে না। এবার টোলেন্স পরীক্ষা কি? এটি একটি সাধারণ জারক পরীক্ষা, যা কার্বোহাইড্রেট এবং অন্যান্য যে বিজারক পদার্থ রয়েছে সেগুলো শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এটিও মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইডের মধ্যে পার্থক্য করার জন্য বিশেষভাবে উপযোগী হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর সি নাম্বার অপশন বায়োফোর্ড পরীক্ষা। এবার নেক্সট, মল্টোজের গঠনাকৃতি কী কী কার্যকরী গ্রুপ থাকে? 2টি অ্যাসিটাইল গ্রুপ থাকবে না একটি কিটল একটি হ্যামিকিটল, না একটি অ্যাসিটাল একটি কিটল, না একটি অ্যাসিটাল একটি হেমিটাল? তো মল্টোজের ঘটনার ক্ষেত্রে অ্যাসিটাল আর হচ্ছে হেমি অ্যাসিটাল এই দুটো গ্রুপ থাকবে। তাহলে কি কি থাকবে? একটা হচ্ছে অ্যাসিটাল আর একটা হচ্ছে হেমি অ্যাসিটাল। ডি নাম্বার অপশন কিন্তু আমাদের রাইট হচ্ছে। এবার মল্টোজটা কি? এটা একটা বিজারক শর্করা যা 2টা আলফা ডি গ্লুকোজ অণু দ্বারা গঠিত হয় আর একটি আলফা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকে। আর এর ঘটনাকৃতি তাহলে কী হবে? একটি অ্যাসিটাইল গ্রুপ থাকবে আর একটি হেমি অ্যাসিটাইল গ্রুপ থাকবে। তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশন, একটি অ্যাসিটাইল এবং একটি অ্যামিটাইল হেমি অ্যাসিটাইল গ্রুপ। বায়োমলিকিউলস অর্থাৎ জীব অণুসমূহের প্রত্যেকটা থিওরি এবং কোয়েশ্চেন, তার পাশাপাশি পিওয়াইকিউ যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছিল সেগুলো অ্যানালাইসিস করা কমপ্লিট হলো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর এই যে টোটাল নোটটা এটা কিন্তু তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আর অবশ্যই অনেক অনেক বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।